হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ফ্রেন্ডস, আবার তোমাদের জন্য নতুন এক ধরনের ক্লাস নিয়ে আসলাম। তো এবার তোমাদের জন্য একটা সিরিজ চালাবো। তো সেই সিরিজটা হচ্ছে টার্গেট 100-এ 100। তো আমি তোমাদের এই সিরিজে টোটাল 1000-এর মতো অঙ্ক করাবো। তো সেটা একটা লং টার্মের ব্যাপার। তো প্রতিদিন 10টা, এরপরে ধীরে ধীরে 15টা 20টা করে অঙ্ক করাবো। তো তোমরা ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো ফ্রেন্ডস, তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো লাইক শেয়ার করবে। তো ফ্রেন্ডস দেখো, আমাদের প্রথম অঙ্ক কি বলছে দেখো, 5-1/5-1/5-1/5 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে এই সিরিজটা। তো দেখো, আমরা এই পুরোটাকে প্রথমে এই অঙ্ক করার ক্ষেত্রে দেখো এই টাইপের অঙ্ক তোমাদের আমি আগে করিয়েছি, কিন্তু এই টাইপের করেনি যে ইনফিনিটি পর্যন্ত চলছে এই রকম ধরনের সিরিজ দিয়ে তোমাদের করেনি। তো দেখো, আমরা কি করব, টোটালটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। সাপোজ এটা আমরা এক্স ধরে নিলাম, এক্স ইকুয়াল টু এটা আমরা ধরে নিলাম। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এটা ধরে নিলাম। এবারে দেখো পরের লাইনে কী করছি, পরের লাইনে বা এক্স ইকুয়াল টু দেখো 5 মাইনাস আর এই পোর্শনটাকে রেখে এগুলোকে রেখে দিলাম। তাহলে 5-1 এই পোর্শনটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এইবারে দেখো, সাপোজ তুমি সমুদ্রে বেড়াতে গেলে, গিয়ে সেখান থেকে তুমি 1 বালতি জল তুললে। তাহলে 1 বালতি জল তোলায় কি সমুদ্র তো আর নদী হয়ে যাবে না, সমুদ্রেই থাকবে। ঠিক সেরকম যে সিরিজটা ইনফিনিটি পর্যন্ত চলছে সেই সিরিজ থেকে তুমি যদি 5 আর 1 বাদ দাও, সেই সিরিজটা কিন্তু সেই ইনফিনিটি সিরিজই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে যখন আমরা টোটালটাকে এক্স ধরেছিলাম, তাহলে এই পোর্শনটাকে আমরা এক্স করতে পারি, কনসিডার করতে পারি। তাহলে এই যে পোর্শনটা এটাকে আমরা এক্স লিখলাম। তাহলে দেখো আমাদের অঙ্ক এবার হয়ে গেল। তো আমরা এবার ক্যালকুলেশন করব, এক্স স্কোয়ার এটাকে লসাগু করলে কী পাবো, -5x, এক্সটা এই সাইডে এলে এক্স স্কোয়ার হয়ে যাবে -1। এবারে দেখো বা এক্স স্কোয়ার -5x + 1 = 0। তো দেখো এটার মিডিল ফ্যাক্টর কিন্তু হবে না। তো আমরা কি করব, এটা ক্যালকুলেশন সমাধান করার জন্য আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করব। তো শ্রীধর আচার্যের ফর্মুলা কী ছিল, তো এক্স ইকুয়াল টু আমাদের এখানে যেহেতু এক্স আছে সেহেতু আমরা দেখো সূত্রটা ছিল -b প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac/2a। এটাই ছিল শ্রীধর আচার্যের সূত্র, তোমরা 9-10-এ করেছিলে। তো দেখো এখানে এক্সের আগে মনে করো এটা ax² প্লাস -bx প্লাস c, এই সূত্রে হয় ax² -bx প্লাস c = এই ফরম্যাটে এটাই আসে। তো দেখো আমাদের এখানে a এর এখানে কী আছে, a এর এখানে কিছু নেই মানে 1 আছে। তো b এর এখানে কী আছে, -5 আছে, b এর এখানে কি -5, আর c এর এখানে কী আছে, c এর এখানে 1 আছে। তাহলে দেখো আমরা b এর এখানে -5 বসিয়ে দিলে মাইনাসের মধ্যে +5 প্লাস b² -5 এর স্কোয়ার -4, a এর মান কত 1, c এর মান হচ্ছে 1/2a, এর মান কত 1। তাহলে ক্যালকুলেশন করলে কী পাবো, 5 ± 25 - 4/2 = কী হবে, 5 ± √21/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস দেখো, আমাদের 3-এর দাগের অঙ্কটা কি বলছে। তো 3-এর দাগের অঙ্ক আর 4-এর দাগের অঙ্কটা সেম প্রসেস, সেম অঙ্ক বলে আমি একসঙ্গে লিখলাম। তো একটি জলীয় দ্রবণে 18% লবণ থাকে, ওই মিশ্রণ থেকে 25 কেজি জল বাষ্পীভূত হয়ে গেলে নতুন মিশ্রণে লবণের পরিমাণ হয় 24%। প্রাথমিক অবস্থায় ওই মিশ্রণের মোট ওজন কত ছিল। তো দেখো আমি তোমাদের পার্সেন্টেজে কী পড়িয়েছিলাম, পার্সেন্টেজে পড়িয়েছিলাম প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু কি, এক্সপেন্ডিচার মানে কি, খরচ, কোয়ান্টিটি মানে পরিমাণ, প্রাইস মানে হচ্ছে দাম। তো দেখো যখন কোনো জিনিসের মূল্য হচ্ছে 5 টাকা প্রতি কেজি মূল্য, তাহলে তুমি 10 কেজি নিয়ে আসছিলে, তাহলে কত টাকা খরচা হচ্ছিল, 50 টাকা। তাহলে দেখো তোমার 50 টাকা খরচ হচ্ছিল। তো দেখো খরচটা যখন সেম থাকবে, মনে করো খরচটা ফিক্সড, তাহলে তোমার কোয়ান্টিটি
তোমার প্রাইস বেড়ে গেছে, প্রাইস 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে, খরচটা তোমার সেম রাখতে হবে। তাহলে তোমার কী করতে হবে, কোয়ান্টিটি কমাতে হবে। তাহলে খরচ সেম রাখতে গেলে কোয়ান্টিটি কত করতে হবে, 5, তাহলে 5 কেজি আনতে হবে। তো দেখো কী হয়, যখন কোনো কিছু ফিক্সড থাকে তাহলে এই রকম এদের সঙ্গে ইনভার্স রিলেশন হয়। প্রাইস প্রথমে যেটা ছিল বেড়ে 10 হয়েছে, তাহলে কি কোয়ান্টিটি আর প্রাইসের মধ্যে কি বিপরীত সম্পর্ক। প্রাইস 5 থেকে 10 হয়েছে মানে কোয়ান্টিটি কত হবে, কোয়ান্টিটি 10 থেকে 5 হবে। তো এদের মধ্যে হচ্ছে বিপরীত সম্পর্ক। যখন এরকম কোনো কিছু ফিক্সড থাকবে তখন দেখবে দুটো কোয়ান্টিটির মধ্যে সম্পর্কটা কী হয়, বিপরীত সম্পর্ক হয়, ইনভার্স রিলেশন হয়। তো দেখো এখানে কি, দেখো এখানে হচ্ছে একটি জলীয় দ্রবণের মধ্যে 18% লবণ থাকে। তো দেখো যখন লবণের জলীয় দ্রবণ থেকে কি লবণ বাষ্পীভূত উড়ে, জল বাষ্পীভূত উড়ে যায়, লবণ তো বাষ্পীভূত হয় না। এই জন্য দেখো আমরা কি বৃষ্টি হলে কিন্তু জল পড়ে ওপর থেকে, লবণ কিন্তু পড়ে না, লবণ কিন্তু বাষ্পীভূত হয় না। সেই জন্য দেখো লবণ বাষ্পীভূত হয়নি বলে জল ওই মিশ্রণ থেকে উড়ে গেছে বলে লবণের পরিমাণটা মিশ্রণে বেড়ে গেছে। তো দেখো আমাদের এখানে কি লবণের সল্ট হচ্ছে আমাদের ফিক্সড। তাহলে দেখো টোটাল কোয়ান্টিটি মানে মোট মিশ্রণের কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট হচ্ছে 18% লবণ। তাহলে টোটাল কোয়ান্টিটি ইনটু পার্সেন্টেজ অফ সল্ট, এটা কি, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড। তাহলে দেখো আমাদের সল্ট ছিল প্রথমে কত, দ্রবণে 18%, পরে হয়েছে কত 24%। তাহলে দেখো প্রথমে ছিল হচ্ছে 18%, পরে হলো হচ্ছে 24%। তাহলে এদের রেশিওটা কত, রেশিও হচ্ছে 3/4, 3/4 হচ্ছে রেশিও। এবারে দেখো তাহলে টোটাল কোয়ান্টিটি কি, টোটাল কোয়ান্টিটির সাথে এর হচ্ছে কি বিপরীত ইনভার্স সম্পর্ক, যেহেতু এটা ফিক্সড। তাহলে দেখো টোটাল কোয়ান্টিটি কী হয়ে যাবে, টোটাল কোয়ান্টিটি আগে ছিল 4 অনুপাত, হয়েছে হচ্ছে কত 3 অনুপাত। তো এখানে তুমি রেখে দেখো না, টোটাল কোয়ান্টিটি আগে ছিল 4 অনুপাত, আর সল্ট ছিল প্রথমে কত 3 অনুপাত, এবারে সল্ট হয়েছে 4 অনুপাত, তাহলে টোটাল কোয়ান্টিটি হবে কত 3 অনুপাত। তাহলে টোটাল কোয়ান্টিটি ছিল 4 অনুপাত, হয়েছে 3 অনুপাত। কেন হয়েছে, লবণ দেখো ছিল, লবণ আগে ছিল দ্রবণে 18%, হয়েছে কত 24% যখন জলটা উড়ে চলে গেছে 25 কেজি। তাহলে দেখো লবণ ছিল 3 অনুপাত, হয়েছে 4 অনুপাত। এই জন্য টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে, 4 থেকে 3 হচ্ছে, কমেছে কত 1, আর এই 1-এর ভ্যালু হচ্ছে 25 কেজি। তাহলে প্রথমে ছিল কত 4 অনুপাত, তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে 100 কেজি। তো এটাই চেয়েছে যে প্রাথমিক অবস্থায় ওই মিশ্রণের মোট ওজন কত ছিল। তো প্রাথমিক অবস্থায় ওই মিশ্রণের মোট ওজন ছিল কত, 100 কেজি। তো ঠিক আছে, আমরা এবার 4-এর দাগের অঙ্কটা দেখব। তো 4-এর দাগের অঙ্কটাও ঠিক সেম। তো দেখো টাটকা আঙুরে যেখানে 80% জল থাকে সেখানে শুকনো আঙুরে 10% জল থাকে। যদি শুকনো আঙুরের ওজন 250 কেজি হয় তবে মোট ওজন কত ছিল। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে আঙুর মানে কি গ্রাফস হচ্ছে কি আমাদের ফিক্সড। কেন দেখো যদি আঙুরটা যদি রেখে দাও তাহলে কি আঙুর থেকে জল চলে যাবে, কিন্তু যে ফ্রুটসটা থাকে, যে পাল্প থাকে আঙুরে, সেটা কিন্তু সেমই থাকে, আগে যতটা ছিল পরেও ততটা থাকে। কি হয় যে আঙুর থেকে শুধু জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওয়েটটা কমে যায়। তাহলে আমাদের গ্রাফস মানে যে পাল্পটা, গ্রাফসের যে পাল্প মানে শাঁস, সেটা হচ্ছে ফিক্সড। তাহলে দেখো আমাদের টোটাল কোয়ান্টিটি ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ফ্রুটস বা পাল্প যাই বলো, সেটা হচ্ছে কি ফিক্সড। তাহলে দেখো আমাদের টোটাল কোয়ান্টিটির কত পার্সেন্ট ফ্রুটস ছিল, 80% জল থাকলে 20%। তাহলে আমাদের প্রথমে ছিল 20%, তারপরে কত হলো, পরে যখন আঙুরটা শুকিয়ে গিয়েছে তো তখন কত হচ্ছে 10% জল থাকে। তাহলে পাল্প কত পার্সেন্ট, 90%। তাহলে দেখো আগে ছিল 2 অনুপাত, হয়েছে কত, জলটা বেরিয়ে যাওয়ার পরে 9 অনুপাত হয়েছে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত হবে, টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে, টোটাল কোয়ান্টিটি প্রথমে ছিল 9 অনুপাত, হয়েছে 2 অনুপাত। তার জন্য তো প্রথমে 9 অনুপাত ছিল, কেন হচ্ছে, যেহেতু ফ্রুটস আর এর সাথে ইনভার্স রিলেশন। ফ্রুটসটা প্রথমে ছিল 2 অনুপাত, তারপরে যখন জল বেরিয়ে গেল হয়েছে কত 9 অনুপাত। ঠিক সেম টোটাল কোয়ান্টিটি ছিল 9 অনুপাত, জল বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে কত 2 অনুপাত। আর এই 2 অনুপাতের ভ্যালু হচ্ছে 250 কেজি। 2 অনুপাতের ভ্যালু হচ্ছে 250 কেজি। এই 2 অনুপাতটা কি, 2 অনুপাতটা হচ্ছে শুকনো ফলের ওজনের রেশিও। তাহলে 9 অনুপাতের ভ্যালু কত হবে, প্রথমে ছিল হচ্ছে 9 অনুপাত, তাহলে 9 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 250 ইন্টু 9 বাই হচ্ছে 2, তাহলে কেটে গেল 125। তাহলে কত হচ্ছে 5 নং 45, 5 হাতে 4, 9 দিন 18 হচ্ছে 22, 2 হাতে 2, 1125 কেজি। তাহলে দেখো তাহলে কি প্রাথমিক তবে ওর মোট ওজন কত ছিল যখন টাটকা ছিল, তো টাটকা অবস্থায় ছিল কত 1150 কেজি। শুকনো অবস্থায় আঙুরের ওজন কত হয়েছে 250 কেজি। কেন হচ্ছে, ফ্রুটস দেখো
ফ্রুটসটা ছিল হচ্ছে 20%, যখন 80% জল ছিল, তারপরে কী হয়েছে 10% জল থাকছে, তাহলে কত পার্সেন্ট, 90% ফ্রুটস মানে পাল্প থাকছে। যেহেতু পাল্পটা দেখো, পাল্পটা কি টোটাল কোয়ান্টিটি অফ পার্সেন্টে ফ্রুটস কি ফিক্সড, কেননা কি জল বেরিয়ে যায় কিন্তু ফ্রুটস যে পাল্পটা যে ছিল আঙুরে সেটা কিন্তু সেম থাকে, প্রথমে যেরকম যে যতটা পাল্প ছিল শেষেও ততটা পাল্প থাকে। তো দেখো কত হচ্ছে রেশিওটা 2 থেকে 9 হচ্ছে, তাহলে টোটাল কোয়ান্টিটি কত হয়ে যাবে, টোটাল কোয়ান্টিটি 9 থেকে 2 হয়ে যাবে, কেননা জল যখন বেরিয়ে যাচ্ছে তখন টোটাল কোয়ান্টিটির মান তো কমে যাচ্ছে। তো প্রথমে ছিল 9 হয়ে গেল 2, এই 2 রেশিওর ভ্যালু হচ্ছে কত 250 কেজি, 9-এর ভ্যালু কত 1150 কেজি। তো এই ছিল এই অঙ্ক, তো দুটো অঙ্ক দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আমরা এবার পরের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস 5 দাগের অঙ্কটা কী বলছে দেখো, 15% ছাড় দিয়ে একটি বস্তু বিক্রি করলে 20% লাভ হয় যদি বস্তুটির লিখিত মূল্য 240 টাকা হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত। তো আমি একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম, লাভ ক্ষতির যে বেসিক ক্লাস নিয়েছিলাম, তোমরা তো কেউ দেখোনি, তো সেখানে শিখিয়েছিলাম কি সিপি বাই এমপি। সিপি মানে ক্রয় মূল্য, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস বা লিখিত মূল্য। কী ছিল সূত্রটা, 100 মাইনাস পার্সেন্টেজ ডিসকাউন্ট বাই 100 প্লাস পার্সেন্টেজ প্রফিট। তাহলে দেখো এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, 15%, তাহলে 100 মাইনাস 15, আর হচ্ছে প্রফিট কত হচ্ছে, তাহলে 20%, তাহলে কত হলো 100 প্লাস 20, তাহলে কত 85 বাই হচ্ছে 120, এটাকে কাটাকাটি করলে কত হয় 517 85, 524 220। তাহলে দেখো এখানে বলছে লিখিত মূল্য, বস্তুটির লিখিত মূল্য হচ্ছে 240, তাহলে এখানে আমরা কত পেলাম এমপি মানে হচ্ছে লিখিত মূল্য, 24 রেশিও বরাবর 240, 1 রেশিও বরাবর কত হবে 10, তাহলে ক্রয় মূল্য রেশিওটা কত পেলাম 17 রেশিও বরাবর কত হয়ে যাবে 170, তাই এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এবার পরের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস দেখো 6 দাগের অঙ্কটা কী বলছে, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে এবং বি সিকে 5 মিটারের ব্যবধানে পরাজিত করলে এ সিকে কত মিটারের ব্যবধানে পরাজিত করবে। তাহলে আমাদের কম্পিটিশানটা কত মিটারে হচ্ছে 200 মিটার। তাহলে দেখো এ বি, তাহলে এ হচ্ছে যদি 200 মিটার যায়, তাহলে 10 মিটারের ব্যবধানে বি পরাজিত হচ্ছে, মানে বি কত যাবে 190 মিটার। ঠিক একইভাবে বি আর সি, বি যদি 200 মিটার যায় তাহলে 5 মিটারের ব্যবধানে পরাজিত করছে, মানে কত হবে সি যাবে কত 195 মিটার। তাহলে দেখো এদের আমি রেশিওটা নিয়ে নিলাম, রেশিও কত হবে 20 রেশিও 19, এই ক্ষেত্রে রেশিওটা কত হয়ে যাবে, যদি 5 দিয়ে কাটি তাহলে 4 5 20 শূন্য, আর এটা যদি কত হবে 3 5 15, 5 নং 45, তাহলে 20 আর 39। তো দেখো আমাদের উভয় ক্ষেত্রে কি, উভয় ক্ষেত্রে হচ্ছে বিটা আছে, তাহলে আমাদের বি এর রেশিওটা সমান করতে হবে উভয় ক্ষেত্রে। তো দেখো এই ক্ষেত্রে বি আছে 19, এই ক্ষেত্রে আছে 40, তাহলে এই ক্ষেত্রে আমি বিকে 40 দিয়ে গুণ করব। তো বিকে 40 দিয়ে গুণ করা মানে একেও 40 দিয়ে গুণ করতে হবে। তো এই সাইডে আছে 40, তো এটাকে সমান করার জন্য আমি এই সাইডে 40কে 19 দিয়ে গুণ করে নিলাম, তাহলে একে 19 দিয়ে গুণ করলাম মানে 39কে 19 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, এ কত পাচ্ছি, এ শেষ মিনিট পাচ্ছি কিন্তু 4 2 800, আর বি কত পাচ্ছি, সি কত পাচ্ছি, সি পাচ্ছি দেখো যেহেতু হচ্ছে আমাদের বিটা কিন্তু কাজে লাগবে না, এ সিকে কত মিটারের ব্যবধানে পরাজিত করেছে সেটা দেখতে হবে। তাহলে সি কত পাচ্ছি সেটা একটু দেখো, এটাকে গুণ করে নিলাম 40 মাইনাস 1, এইভাবে গুণ করব, তাহলে 4 19 76, 760, 19 1 19, তাহলে কত হচ্ছে দেখো 741। তো সি কত, সি হচ্ছে 741। তো দেখো আমাদের যেহেতু কম্পিটিশানটা হয়েছে 200 মিটার, সেহেতু আমাদের এর যে ভ্যালুটা আছে, এর যে অনুপাতটা সেটাকে আমাদের 200 মিটার করে নিতে হবে, তাহলে আমরা বুঝবো যে সিকে এ কত মিটার ব্যবধানে পরাজিত করেছে। তাহলে একে যদি আমি 200 মিটার করতে চাই তাহলে কত 4 দিয়ে ভাগ করতে হবে 800কে, একেও আমি 4 দিয়ে ভাগ করব। তো দেখো একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 200, তাহলে এর 200 পেয়ে গেলাম। একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে দেখো 4 18 72, তো এই সাইডে একটু ভাগ করে নিই আমি, 4 18 72 21, তাহলে কত হচ্ছে 4 5 20 দশমিক 0, 4 2 8, তাহলে 185.25। তাহলে এদের ব্যবধানটা কত হচ্ছে, বি যখন 200 মিটার যাচ্ছে সি তখন কত মিটার যাবে, সি তখন যাবে কিন্তু 185.25 মিটার যাচ্ছে, তাহলে এদের ব্যবধানটা কত হচ্ছে 14 দশমিক
75 মিটার এদের ব্যবধান। তাহলে এসিকে কত মিটারের ব্যবধানে পরাজিত করবে? 14.75 মিটার ব্যবধানে পরাজিত করবে। তো এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমাদের 7 দাগের অঙ্কটা কী বলছে দেখো, এ ও বি দুটি পাইপ যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করে এবং সি পাইপটি 3 ঘন্টায় ট্যাঙ্ক খালি করে। যদি পাইপ তিনটিকে যথাক্রমে সকাল 6টা, 7টা ও 9টার সময় খুলে দেওয়া হয় তাহলে কটা বাজে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে দেখো, এ পাইপ হচ্ছে কি 10 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করছে 10 আওয়ার, আর এ পাইপ 6 ঘন্টায় ভর্তি করে। বি পাইপ কত? বি পাইপ হচ্ছে 10 ঘন্টায় ভর্তি করছে। আর সি পাইপ কি 3 ঘন্টায় খালি করছে 3 আওয়ার। তো দেখো, এরা ভর্তি করছে বলে এদের মাথায় প্লাস দিলাম, আর সি ট্যাঙ্কটা খালি করছে বলে এদের মাথায় মাইনাস দিলাম সি এর মাথায়। তো দেখো, এদের হচ্ছে ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে গেলে আমাদের কী করতে হবে? এই যে 3টে টাইম দিয়েছে, টাইমের এলসিএমটা নিলে আমি কি পেয়ে যাব? আমি এদের ক্যাপাসিটি পেয়ে যাব। তো আমি যখন তোমাদের নল ও চৌবাচ্চার অঙ্ক করিয়েছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো, 6, 10 আর 3-এর লসাগু এলসিএম কত? 30। তাহলে যদি 6 ঘন্টায় যদি 30 ইউনিট ভর্তি করে তাহলে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে? 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করবে। বি যদি 10 ঘন্টায় 30 ইউনিট ভর্তি করে তাহলে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে? 3 ইউনিট। সি যদি 3 ঘন্টায় 30 ইউনিট খালি করে তাহলে 1 ঘন্টায় কত ইউনিট খালি করবে? 10 ইউনিট খালি করবে। এবারে দেখো কি বলছে, যদি পাইপ তিনটিকে যথাক্রমে সকাল 6টা, 7টা, তাহলে সকাল যখন 6টা 6 AM তখন কোন পাইপটা খোলা হয়েছে? এ পাইপটাকে খোলা হয়েছে। তাহলে এ পাইপ কত ইউনিট ভরবে? এ পাইপ কিন্তু ভরবে 5 ইউনিট ভরবে, 5 ইউনিট ভরবে। এবারে দেখো, যখন সকাল 7টা তখন দেখো, তখন খোলা হয়েছে কি বি পাইপটাকে। তাহলে এ পাইপ আগে খোলা ছিল, বি পাইপ খোলা হলো। তাহলে এ আর বি দুজন মিলে কতটা ভর্তি করবে? 5 আর 3 8 ইউনিট, 8 ইউনিট ভর্তি করবে। এবার দেখো 6, 7, এরপরে তো 8টা যখন বাজবে, সকাল 8টা, তখনও তো খোলা আছে না দুটো পাইপ। তাহলে তখনও এ প্লাস বি কত ভর্তি করবে? এ প্লাস বি আবার 8 ইউনিট ভর্তি করবে। যখন 8 বাজবে তখন 8 ইউনিট ভর্তি করবে। এবারে দেখো, যখন 9টার সময় তখন কিন্তু সব সি পাইপও খোলা হচ্ছে, সব কটা পাইপ খুলে দেওয়া হচ্ছে। 9 AM যখন 9টা বাজছে তখন সি পাইপও খুলে দেওয়া হচ্ছে। তাহলে এ পাইপও খোলা আছে, বি পাইপও খোলা আছে, সি পাইপও খুলে দেওয়া হলো। তাহলে দেখো, এই পাইপগুলো যখন খুলে দেওয়া হবে তখন দেখো পাইপ ভর্তি হবে না খালি হবে সেটা আমাদের চেক করতে হবে। তো দেখো, এ আর বি কত ভর্তি করছে একসঙ্গে? 5 আর 3 8 ইউনিট, কিন্তু বি খালি করছে কত? 10 ইউনিট। তাহলে দেখো, এরা এ আর বি ভর্তি করছে 8 ইউনিট, কিন্তু বি খালি করে দিচ্ছে 10 ইউনিট। তাহলে খালি হচ্ছে কত? 2 ইউনিট। তাহলে 9টা যখন বাজবে তখন এই পাইপটা যখন খোলা হবে তখন কিন্তু 2 ইউনিট করে খালি হতে থাকবে। তাহলে দেখো, আমাদের 9টা বাজার আগে কতটা ভর্তি হয়েছে? প্রথমে 5 ইউনিট, তারপরে 8 আর 8 16, 21 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে আমাদের 21 ইউনিট ভর্তি হয়েছে 9টা বাজার আগে। তারপরে দেখো, যখন 9টা বাজলো তখন যখন সি পাইপটা খোলা হলো তখন কি? তখন 2 ইউনিট করে খালি হচ্ছে। যেহেতু এ আর বি সম্মিলিতভাবে 8 ইউনিট ভরছে, কিন্তু সি 10 ইউনিট খালি করছে। তাহলে 2 ইউনিট করে খালি হলে আমাদের 21 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 10 দুগুণে 20, 10.5 মানে 10.5 ঘন্টা। তাহলে বলেছি কি, তাহলে কটা বাজে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে 9টা থেকে 10.5 ঘন্টা কত? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে 7টা 10 ঘন্টা, আর এই 3.5 ঘন্টা তাহলে কত? 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় কী হবে? ট্যাঙ্কটি খালি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবে। তো আমরা পরের অঙ্ক দেখব। তো ফ্রেন্ডস, আমাদের 8 দাগের অঙ্কটা কী বলছে দেখো, শুভাশিস এই মর্মে কিছু টাকা ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে 8,160 টাকা ঋণ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? তো ঋণ দেন হবে এখানে যেহেতু প্রথমে। তো দেখো, সে ঋণ দিচ্ছে কত বছর? 11 বছর শেষে। তাহলে টোটাল তার টাকাটা খাটছে কত বছর, মানে সে টাকাটা নিয়েছে কত বছরের জন্য? 11 বছরের জন্য। তো দেখো, মোট সুদ ইন্টারেস্ট আই ইকুয়াল টু কত? প্রথম 3 বছর 6% হারে, তাহলে 3 × 6%, প্লাস পরবর্তী 5 বছর 9% হারে, 5 × 9%, প্লাস দেখো টোটাল টাকাটা কিন্তু সে সুদ দিচ্ছে 11 বছরে। তাহলে কত বছর হলো? 3 আর 5 আর 3 8। তাহলে থাকছে কত বছর? 3 বছর। বাকি 3 বছর সে কত পার্সেন্ট হারে দেবে? বাকি সময় 13% হারে। তাহলে 3 × 13%। তাহলে কত হচ্ছে? এগুলো আমি সব যোগ করবো। 3 × 6 = 18, প্লাস 5 × 9 = 45, প্লাস 3 × 13 = 39। এগুলো যদি যোগ করি, 9 আর 5 14, 14 আর 8 22, 22 হাতে থাকতে 4 আর 3 7 8 10। তাহলে 110% হচ্ছে। তাহলে দেখো,
সে টোটাল সুদ দিচ্ছে কত পার্সেন্ট? 102%। আর এই 102%-এর ভ্যালু কত? 8,160 টাকা। তাহলে 102%-এর ভ্যালু হচ্ছে কত? 8,160 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল মনে করি কত সে ঋণ নিয়েছিল, সেটা 100% ঋণ নিয়েছিল। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 100% ইকুয়াল টু কত হবে? 8,160 ইন্টু 100% ভাগ হচ্ছে 102। তাহলে যদি 8 দিয়ে গুণ করি, 8 102 কত? 816, 80, 8,000। তাহলে সে ঋণ নিয়েছিল কত? 8,000 টাকা। কেন হচ্ছে দেখো, মোট সুদটা বের করলাম প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, তাহলে থাকছে কত? 3 বছর বাকি, 3 বছর 39% হারে। তাহলে 102% সুদ দিচ্ছে। 102%-এর ভ্যালু হচ্ছে 8,160 টাকা। তাহলে সে ঋণ নিয়েছিল কত? 100%। 100%-এর ভ্যালু কত? 8,000 টাকা। তো এই ছিল অঙ্কটা। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত।